এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটা অনেকে দেখোনি, অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। টাটা। তের চোখে ঘুম নেই। বিয়ের মুহূর্তটা মনে পড়তে অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছে। যেখানে আয়না দেখছে, বারবার তাকিয়ে দেখছে নিজেকে। এই সিঁদুর যেন তের রূপটা দ্বিগুণ করে দিল। সবকিছু যেন স্বপ্ন। আজ থেকে শুধুই কিনতেন বা তেই নয়, মিসেস জিয়ন তের পরিচয়। জাংকুক আজ থেকে তের স্বামী, অথচ তাকে শুভদৃষ্টির পর থেকে আর দেখাই হলো না। ফটো তোলার সময়ও কেন জানে না আজ ভীষণ লজ্জা লাগছিল তের জাংকুকের পাশে দাঁড়াতে। সেটা হয়তো সম্পর্কের সমীকরণ বদলে গেছে বলে। জাংকুক অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে তেকে। না, সরাসরি নয়, টেরা চোখে। জাংকুক নিজের ফোনে একটু আগে সবিনের পাঠানো বিয়ের কটা ছবি দেখছে। বিয়ের পর দুজনে এখনো কথা বলতে পারেনি। আসলে এত বড় ঘরে বিয়ে হচ্ছে তের, দেখে আত্মীয়দের কৌতূহলের শেষ নেই। এইসব ঝামেলা মিটিয়ে তবেই না নতুন দম্পতি নিজেদের মধ্যে কথা বলতে পারবে। ফোনটা হাতে নিয়ে তের কাছে এগিয়ে গেল। আশেপাশে সব বেহুশের মতো ঘুমাচ্ছে। ওদের টপকে তের কাছে যেতে বেশ কিছুটা সময় লাগলো। বিয়ের পর রাতের আকাশ দেখার আলাদাই মজা আছে, তাই না তে? এইভাবে হঠাৎ জাংকুককে কাছে দেখে একটু চমকালো না তে। বুঝতে পেরেছে জাংকুক কিছু বলতে চায়, আর সেটা বিয়ের পর থেকেই। আপনি ঘুমিয়ে পড়লেন না যে? সারাদিন তো বিশ্রাম করার সময়টুকু পাননি। যান গিয়ে শুয়ে পড়ুন। তের শাসন জাংকুকের কাছে যেন বড়দের শাসনের মতো লাগলো। হয়তো বিয়ের পর সব মেয়েদের মধ্যেই এই পরিবর্তন চলে আসে। বাহ, তুমি তো দেখছি বন্ধু থেকে একদম গিন্নিতে চলে গেছো। নাইস। আমাকে এভাবে যত্ন নিতে কেবল মাই বলতো জানো। দিদিও বলতে চাইতো, পাছে যদি আমি রাগ করি তাই চুপ করে থাকতো। যাই হোক, তুমি কি আমার সাথে আজ থেকে কথা বলা বন্ধ করেছো নাকি? জাংকুক হাসছে, যেন খুব মজা পাচ্ছে তের নীরবতায়। এই ক্ষেত্রে তের রাগ হলো না, বরং মুগ্ধ হয়ে দেখতে লাগলো তের একান্ত আপন মানুষটিকে। মুক্তোর মতো ঝকঝকে সাদা দাঁত গুলোর থেকে প্রবাহিত এই হাসি, যে কোনো নারীর মনে ধোলা দিতে বাধ্য। এই মানুষটা নাকি প্রেম করেনি জীবনে? ভাবতে অবাক লাগে। তাছাড়া কথাটা তো সত্যি, যে নিজের পুরনো ক্ষতের কথা অনায়াসে অকপটে স্বীকার করে, সে যে সত্যি ভালো মানুষ এটা আর কোনো প্রশ্নই নেই। না মানে আপনার ভালোর জন্যই তো বললাম। জাংকুক তের কাছে এগিয়ে এলো, তের চিবুকে হাত দিয়ে মুখ তুলে তের চোখে চোখ রাখলো। জাংকুকের এহনো আচরণে তের হৃদযন্ত্রে যেন হাজারটা গ্রাম একসাথে বাজতে শুরু করেছে। কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। এমন তো আগে কখনো হয়নি। লুক এট মি তে। অজ্ঞতা তেল জাংকুকের দিকে তাকালো। তোমাকে না রূপকথার রাজকন্যার মতো লাগছে আজ। মিথ্যে বলবো না, ছোটবেলায় নির্মম মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও নিজের স্বপ্নের রাজকন্যার কথা খুব করে ভাবতাম আমি। জানো, আমার কল্পনায় আসতো সে ঠিক এইরকম একটা লাল শাড়ি, কিছু অর্নামেন্টস। আসলে আঁকার প্রতি নেশা ছিল ছোট থেকেই। তোমার মতো কাউকে কল্পনা করে রাখতাম হয়তো। আজ যেন ওই চিত্রটা নিজের চোখে দেখছি। তোমার এই সাজ, আমার সেই ছবিটা জীবন্ত মনে হচ্ছে। জাংকুকের আবেগী হয়ে বলা কথাগুলোতে হৃদয় স্পর্শ করলো আজ। সবই তো আপনার পছন্দ মতোই, তাই হয়তো বেশ ভালো লাগছে। এই শাড়ির ডিজাইন আপনার নিজের হাতে আঁকা, এই গয়না আপনার পছন্দের, এমনকি আমার মুখের এই আলাদাগুলো যেটা দেখছেন সেটাও আপনার দৌলতেই। আর যেই সুন্দর করে ক্যারি করছে সেই মানুষটা কিন্তু তুমি তে। আমি জানি না তোমার মনে কি চলছে, তবে এইটুকু বলতে পারি, ওয়েলকাম টু মাই লাইফ। অগ্নিকে সাক্ষী করে যে শপথ তুমি আমি নিয়েছি সেটা হয়তো স্বামী স্ত্রী হিসেবে। প্রকৃত অর্থে আমরা একে অপরের কি সেটা তো তুমি ভালো করে জানো। আমি চাই আজকে থেকে তুমি তোমার মনের সব কথা আমার সাথে শেয়ার করো। জাংকুক তের চিবুক ছেড়ে হাত ধরলো। এখনো জাংকুকের মুখে হাসি লেগে আছে। তে কি বলবে বুঝতে পারছে না। আর যেন ভীষণই আপন হতে চাইছে জাংকুক।
নাকি সম্পর্কটা সহজ করার জন্য এভাবে বলছে? আমার আবার কি কথা থাকবে? এবার থেকে আপনি বলবেন, আমি শুনবো। আপনি তো বলেছেন রুলস তৈরি করছেন কিছু, ওগুলো তো নতুন করে মানতে হবে আমার। আচ্ছা থাক, চলুন এবার শুয়ে পড়বেন, নয়তো কাল সকালে উঠতে পারবেন না। 9টার মধ্যেই তো চলে যেতে হবে আপনার বাড়ির উদ্দেশ্যে। তের যে কথাগুলো বলতে গলা কাঁপছে, জাংকুকের বুঝতে অসুবিধা হলো না। হয়তো চোখটা ছলছল করছে, আর এটা জাংকুক দেখবে বলে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিল তে। তবে জাংকুক যেতে দিলে তবে তো যাবে নাকি? জাংকুক হাত টেনে ধরে। জাংকুকের চোখ দেখে তে বুঝতে পারে যে জাংকুক এখানে থেকে যাওয়ার আহ্বান জানাচ্ছে। কি হলো? এখনো কি সিওজনের কথা ভেবে মন খারাপ? জাংকুকের ঠোঁটে রহস্যময় হাসি। তে অবাক হয়ে গেল। আপনি কি করে? মানে আমার স্ত্রীর পুরনো প্রেমিকের নাম জানবো না তা কি করে হয়? আমার কাছে সব নিউজ আছে। আমি জানি তুমি নিজের মুখে বলতে ইতস্তত বোধ করছো, কিন্তু এখনো ওরই কথা ভাবছো, তাই না? জাংকুকের কাছে ধরা খেয়ে বেশ খারাপ লাগছে তের। ও জানে ওসব খবর পেতে জাংকুকের 2 মিনিটও লাগবে না। নিজের খারাপ লাগা দূরে সরিয়ে ছদ্ম রাগ দেখে বলল তে, আচ্ছা তো চুপি চুপি আমার উপর নজর রাখছেন আপনি? এটা কি আপনার প্রফেশনের সাথে যায় স্যার? কই আমার তো এই দুদিনে একটা বড় খবর নিলেন না। ওহো, আই এম সরি তে, আসলে তুমি তো ছিলে না অফিসে। এই 2 দিন আমি সব সামলেছিলাম। এই ভুল আর হবে না। উফ, আমি আরো কত কিছু যে করি, সব টের পাবে ধীরে ধীরে। এই সিক্রেট আর কেউ জানে না, বুঝলে? তবে এখন থেকে তুমি জানবে। বাই দ্য ওয়ে, আমি জানি সিওজনের কথা তোমার আজ সারাদিনে অনেকবার মনে পড়েছে, আর ওকে সরিয়ে তোমার জীবনে আমি সিওজন হতেও চাই না। আমি জানি না এত অপমান সহ্য করার পরেও কেন তুমি ওই অসভ্যটার কথা ভাবো। হয়তো তোমার ইমোশন গুলো আজ বেশি নড়াচড়া করছে। যাই হোক, সে আজ বিবাহিত, আর অতীত ভুলে বর্তমানকে নিয়ে বাঁচতে তো তুমি শিখিয়েছ আমায়। তাই এই কথাগুলো রিপিট করলাম তোমার কাছে। তারপর জাংকুক তে আরো একটু কাছে এসে দাঁড়ালো। আশা করি আমার সান্নিধ্য তোমার বোরিং লাগবে না। এবার এসে শুয়ে পড়বে, রাত 3টে পেরিয়ে যাচ্ছে। জাংকুক ঘুমের ভান ধরে হাই তুলতে তুলতে এগিয়ে গেল। তেও হেসে জাংকুকের পেছনে এলো। জিমিন কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে গেছিল। ওর নিজেও তো সুগার জন্য অনেক কিছু ফিল করত। তার মানে সব একতরফা নয়, দীর্ঘ বছর ধরে সুগা ভালোবাসে। মানে আমার বিয়ের আগে থেকেই। তবে জানালো না কেন? কি হলো জিমিন, উত্তর দিচ্ছ না যে? ও বুঝলাম, তুমি তো আবার অন্য কারো প্রেমে পড়েছ। এই দেখো, আবার দেরি করে ফেললাম। প্রথমবারই হলো, এখন হয়তো অন্য কেউ। মাঝে মাঝে নিজেকে কৃষ্ণ ঠাকুর মনে হয় জানো। রাধা তো তার জীবনে ছিলই না। আয়ান ঘোষ নামে কারোর সাথে বিবাহ বন্ধনে আগে আবদ্ধ হয়েছিল, আর আমার বাস্তবেও তেমনই হচ্ছে। জিমিন এগিয়ে এসে ফুলটা হাতে নিয়ে সুগাকে একটু জড়িয়ে নিল। সুগার অবাক হওয়া ভাবটা লক্ষ্য করে জিমিন হেসে তারপর বলল, তুমি এতদিন ধরে ভালোবেসে আমাকে আগলে রেখেছ, অথচ দেখো আমি কিছুই বুঝতে পারিনি। তুমি যে আমার কে হও আমি এখনো বুঝতে পারিনি, কেননা এই জন্মে ইয়নের সাথে গাঁট ছড়া আগে বেঁধে ফেলেছিলাম আমি। এই যন্ত্রণা ভুলতে বেশ সময় লাগে আমার। তুমি ছিলে প্রতি মুহূর্তে, কিন্তু একবারের জন্য আমার সুযোগ নাওনি। তুমি চাইলেই জোর করতে পারতে, কিন্তু কিছুই করনি। অবশ্য এর কারণ এখন বুঝছি। হয়তো তুমি চাইছিলে নীরবে এইভাবে আগলে রাখবে। আচ্ছা সুগা, এই পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল? বেছে বেছে একটা বিবাহিত মেয়েকে চাইছো তুমি? আমি তো এই বিবাহিত মেয়ের প্রেমে পড়িনি জিমিন। আমি পড়েছিলাম জাংকুকের বিজনেসের শুরুর সময় ওর বাড়িতে দেখা কমলা রঙের টি শার্ট পরা মেয়েটির প্রেমে। খুব মিষ্টি করে হাসতো, আমাকে দেখা মাত্রই মিষ্টি করে হেসেছিল সে। আমিও হারিয়ে গেছিলাম সেই হাসির মধ্যে। ধীরে ধীরে তোমাদের বাড়িতে আমার যাওয়া আসা বাড়তে থাকলো। তোমার অজান্তে প্রাণ ভরে দেখতাম, কিন্তু কোনোদিনও সাহস পাইনি কিছু বলার। ধীরে ধীরে তোমার আমার বন্ধুত্ব শুরু হয়। একদিন শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। ব্যাস, নিজের মনের অনুভূতিকে জোর করে দমিয়ে নিলাম। কিছু বুঝতে দেইনি তোমাকে।
বা অন্য কাউকে। তোমার বিয়ের কিছুটা দায়িত্ব নিজের কাঁধেও নিলাম। তারপর যখন তোমার সিঁদুরের রাঙা মুখটা দেখলাম, একেবারে দিশাহারা হয়ে গিয়েছিলাম। বিয়ের কয়েক মাস পরে শুনলাম তুমি নাকি মা হতে চলেছ। বিশ্বাস করো, ওই সময়টাই কেন জানি না খুব খুশি হয়েছিলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি যে অন্য কারোর। শুধু জানতাম তুমি মা হতে চলেছ আর এখন থেকে জাঙ্কুকের কাছে থাকবে। তবে এর পিছনে অন্য কিছু কারণ ছিল বুঝতে পারিনি। প্রথম থেকেই ইয়োনো যে ঠকবাজ ছেলে ছিল, জাঙ্কুক আগে বুঝেছিল, আমাকেও বলেছিল। কিন্তু তুমি এমন ঝগড়া করলে যে শেষমেশ বিয়েটা দিতেই হয়েছিল। আমি চাইছিলাম তোমরা শুধু সুখী হও। একদিন যখন তোমার হাতে কালশিটে দাঁত দেখেছিলাম, আমার পুরনো ভালোবাসা যেন আবার মনের দরজায় কড়া নেড়ে উঠেছিল। তোমাকে জিজ্ঞাসা করার পরে যখন কিছু বললে না, আমি যা বোঝার বুঝে গিয়েছিলাম। জাঙ্কুকেও সব বললাম। জাঙ্কুক ইয়োনোর সাথে তোমার সব সম্পর্ক ছিন্ন করে তোমায় নিয়ে এলো তোমাদের বাড়ি। এরপর থেকে ওই প্রাণোচ্ছল মেয়েটা একেবারে চুপ হয়ে গেল। বিশ্বাস করো, তোমাকে ওইভাবে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল, যেন নিজের মধ্যে ফিল করছিলাম সব। তারপর থেকে তোমার খেয়াল রাখতে শুরু করেছিলাম সবার সামনে, সমাজের পরোকার বন্ধ করি। তুমি ছিল আমার ধ্যান জ্ঞান। আর মিনি, সে যে আমার হৃদয়ের টুকরো। আমি জানি ওর শরীরে অন্য কারোর রক্ত বইছে, কিন্তু কোনোদিন মনে হয়নি ও আমার কাছের নয়। আমি ওকে আমার সন্তানের মতোই ভালোবাসি জিমিন। আর তোমার জন্য আমার ভালোবাসা কমেনি, বরং রোজ বেড়ে চলেছে। তাতে তুমি ম্যারিড হও বা আনম্যারিড, আমার কোনো কিছু যায় আসে না। জিমিন মুখ ঘুরিয়ে ফুলটা বুকের কাছে রেখে চোখে জল মুছে বলল, ইয়োনো যে আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল সেটা আমি বুঝি ফুলসজ্জার রাতে। ও একটা পশুর চেয়েও খারাপ। শুধু নিজে পছন্দ করে বিয়ে করেছি বলে মুখ বুঝে সব সহ্য করেছি। সুগা, ভুল করেছিলে জিমিন। তোমার উচিত ছিল পরের দিনই ওই বাড়ি ছেড়ে চলে আসা। আসতেই তো চাইছিলাম, তখন নিজের মধ্যে হঠাৎ মিনির আভাস পাই। ভেবেছিলাম ও এলে ইয়োনোর মধ্যে দায়িত্ববোধ আসবে, কিন্তু খবরটা পেতে ইয়োনো আমায় বেল্ট দিয়ে আর পারলো না জিমিন বলতে। সুগা এসে জিমিনের কাঁধে হাত রাখতে নিজেকে একটু ইতস্তত করে বলল, তোমার মনে এত ভালোবাসা আমার জন্য আমি আগে বুঝেছিলাম কিছুটা, কিন্তু তখন তো ওই ঝড়ে দিশাহারা ছিলাম, তাই পাত্তা দিইনি। মিনি হবার পর থেকে তুমি ঠিক একজন বাবার মতো আগলে রেখেছিলে ওকে। এত ভালোবাসা আমার নিজের বাবার কাছ থেকেও আমি পাইনি, যতটা আমার মিনি পাচ্ছি তোমার থেকে। তাই হয়তো প্রথমে বাবা বলে ডেকেছিল তোমায়। ওসব কথা থাক জিমিন, এবার এটা বলো, আমার উত্তর দাও। আমি কি আরো অপেক্ষা করব? এবার পিসিমণি সত্যি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, যদি না তোমায় আমি বউ করে নিয়ে যাই। এ হয় না সুগা, আমার একটা মিনি আছে, হঠাৎ করে আমি এইসব। না না, বিশেষ করে আমি ভেবেছিলাম তুমি অন্য কাউকে ভালোবাসো। তোমার থেকে ভালোবাসি শোনার জন্য আমিও অনেকগুলো বছর ধরে অপেক্ষা করেছি, কিন্তু ওই যে তোমার মতো করে বুঝতে দেইনি। আর তুমি ভেবেছো আমি অন্য কাউকে ভালোবাসি? হ্যাঁ, আর সেই ভয়ে আজ বলে দিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল তুমি হয়তো আবার হারিয়ে যাবে, আর এই যাত্রায় তুমি একা নও, আমার প্রিন্সেস যদি হারিয়ে যায়। আজকেও সুযোগ আছে, প্রেমের মরশুম, সামনে পুজো। এবছরের অষ্টমীর অঞ্জলি কি আমার সাথেই দিবে? বিয়ে করবে আমাকে? বোঝার চেষ্টা করো সুগা, এ হয় না। তুমি বোঝার চেষ্টা করো জিমিন, আমি পারবো না তোমাদের থেকে দূরে সরে থাকতে। আমি পাকাপাকি ভাবে তোমাদের সাথে একসঙ্গে থাকতে চাই। বেমানি বন্ধুর সম্পর্ক ভেঙে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে জড়াতে চাই। আর প্রিন্সেস হবে আমাদের একমাত্র সন্তান। আমার জগৎটা তোমাদের ঘিরে নতুন ভাবে গড়তে চাই জিমিন। বেকুল ভাবে কথাগুলো বোঝাতে চেষ্টা করে সুগা। জিমিন মাথা নিচু করে নেই। তুমি জেনে শুনে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে কেন? তুমি যথেষ্ট সুদর্শন, ভদ্র, কেয়ারিং ফ্যামিলি ম্যান। প্লিজ সুগা, বাচ্চাদের মতো বায়না করো না। জিমিন কিছু বোঝার আগে সুগা জিমিনের মুখটা নিজের হাতের মাঝে নিয়ে নেয়। সুগা নিজের ঠোঁট জিমিনের ঠোঁটে ছুঁয়ে দেয়। আবেশে জিমিন চোখ জোড়া বন্ধ করে নেয়। এই প্রথম প্রিয় পুরুষের থেকে ভালোবাসার ছোঁয়া পেয়ে মনে প্রাণে যেন এক সুন্দর
অনুভূতি ছড়িয়ে পড়ে ওর। এটুকুই তো চাওয়া ছিল জীবনে, ছোট্ট একটা সংসার, নিজের সন্তান আর স্বামীর ভালোবাসায় পূর্ণ থাকবে সবসময়। আশা করি আর বলবে না আমি কে তোমার। এবার তো হ্যাঁ বলো জিমিন, ট্রাস্ট মি, এই দূরতা সহ্য হচ্ছে না আমার। কিন্তু বাড়ির সবাই, তাদের বোঝানোর দায়িত্ব আমার। তুমি শুধু বলো কি চাও, এখন দূরে সরিয়ে রাখবে আমায়। জিমিন আর কোনো উত্তর না দিয়ে সুগাকে জড়িয়ে নেয়। এইভাবে ভালোবেসে আঁকলে রাখবে তো সুগা? কোনোদিনও ছেড়ে যাবে না তো? এবার যদি তোমার ভালোবাসা হারায়, হয়তো আমি মরেই যাব। সুগা আরো শক্ত করে জড়িয়ে নিল জিমিনকে। একদম এইসব কথা বলবে না, আর কোন কষ্ট পেতে দেব না তোমায়। তোমার শরীরের প্রত্যেকটা ক্ষতস্থান আমি আমার ভালোবাসার ছোঁয়ায় দূর করব। সারা জীবন এইভাবে আঁকলে রাখবো তোমায় আর আমাদের প্রিন্সেসকেও। শুধু একবার যে কথাটা শোনার জন্য অপেক্ষা করছি, বলে দাও না জিমিন। ভালোবাসি, খুব ভালোবাসি তোমায় সুগা। দৃঢ় হলো সুগার বাহুবন্ধন। এই দুই ভালোবাসার তৃষ্ণার্ত জোটের সাক্ষী এই বিয়ে বাড়ি আর রাতের আকাশ। সাথে সাক্ষী হলো ব্যালকনি থেকে তাকিয়ে থাকা সদ্য বিবাহিত নবদম্পতি।